একটা অন্ধকার শহর, যেখানে গ্রামের মেয়েদের ভালো চাকরির লোভ দেখিয়ে টেনে নিয়ে আসা হয়। অন্যদিকে পেন্ডিয়ান নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত খুনি হঠাৎ করেই জেল থেকে মুক্তি পেয়ে যায়। জেল থেকে ছাড়া পাওয়ার পরেই তার একমাত্র লক্ষ্য ছিল প্রতিশোধ। তবে তার প্রতিশোধের পথ একেবারেই সরল ছিল না। এদিকে ইন্দু, এক সাধারণ ট্যাক্সি ড্রাইভার, হঠাৎ করেই একদিন তার গাড়ির ভিতরে একটা বন্দুক খুঁজে পায়। আর তারপরেই সে এক সাইকো কিলারের খপ্পরে পড়ে যায়, যার কারণে পেন্ডিয়ানের পৃথিবী এবং ইন্দুর পৃথিবী একসাথে মিলেমিশে একাকার হয়ে যায়। আর তারপরে শুরু হয় এক অশিক্ষিত জেলে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত খুনি আর এক সাধারণ ট্যাক্সি ড্রাইভার ইন্দুর এক ভয়ঙ্কর মাস্টার প্ল্যানের গল্প, যেখানে প্রত্যেকটি পদে পদে বিছানো রয়েছে এক ভয়ঙ্কর জাল, যে জালের মধ্যে ফেসে গেলেই মৃত্যু অবধারিত। কিন্তু তবুও তারা প্রতিজ্ঞা করেছে যে প্রতিশোধ তাদের নিতেই হবে। তো এরকমই একটি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত অসাধারণ সাসপেন্স থ্রিলার এবং টুইস্টে ভরপুর একটি তামিল মুভির এক্সপ্লেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। মুভির নাম আক্কে নাম। তো চলুন গল্পটি শুরু করা যাক। গল্পটি শুরু হয় উড়িষ্যার কাটাক সার্কেল জেল থেকে। সে সময় রথযাত্রা চলছিল, কিন্তু এই জেলে পুলিশদের ছুটি দেওয়া হয়নি, কারণ আজ তাদের অফিসিয়াল অর্ডার অনুযায়ী বন্দি নাম্বার 436কে মুক্তি দিতে হবে। এর জন্য প্রচুর কাগজপত্রের কাজ চলছিল, আর উপর থেকে বারবার ফোন আসছিল 436 নম্বর কয়েদিকে আজ যে কোনো অবস্থায় ছেড়ে দিতে হবে। কিন্তু আসল সত্যি হলো, এই আদেশ উপরের কোনো অফিসার দেয়নি। এই আদেশ দিয়েছে এই জেলেরই এক বন্দি, যিনি আসলে ডন কর্ণ, যার প্রভাব অনেক উপর পর্যন্ত পৌঁছে গেছে। পুলিশদের নিজেদের কথোপকথন থেকে আমরা জানতে পারি বন্দি নাম্বার 436, যাকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, তার সাজা শেষ হওয়ার 2 বছর আগেই তাকে মুক্তি দেওয়া হচ্ছে, এবং সবকিছু হচ্ছে ডন কর্ণের নির্দেশে। কিন্তু কর্ণ ডনের এর পেছনে আসল উদ্দেশ্য কি তা আইজি পর্যন্ত জানে না। পেপার ওয়ার্ক সম্পূর্ণ হওয়ার পর যখন 436 নম্বর কয়েদিকে মুক্তি দেওয়া হয়, তখন কর্ণ তাকে বলে, আমি আমার প্রতিশ্রুতি পূরণ করেছি, এখন তুমি তোমার পরিকল্পনা বাস্তবায়ন করে নিজের প্রতিশ্রুতি রাখো। তোমার যেটা দরকার হবে, জেল থেকে বেরানোর সঙ্গে সঙ্গেই সব কিছু তুমি পেয়ে যাবে। 436 নম্বর কয়েদি যখন পেপারে সাইন করছিল, তখন আমরা জানতে পারি এই বন্দির নাম পেন্ডিয়ান। জেলের বাইরে বেরানোর পরপরই এক বাইকওয়ালা এসে পেন্ডিয়ানকে বলে, আমি ডনের লোক, গাড়িতে উঠে পড়ো। পেন্ডিয়ান বাইকের পিছনে বসে পড়ে, কিন্তু যখন তারা মেইন রোডে পৌঁছায়, তখন রথযাত্রার ভিড় থাকায় বাইক এগোতে পারে না। তাই ছেলেটি পায়ে হাঁটতে হাঁটতে তাকে নিয়ে একটি দোকানে যায়। সেখানে গিয়ে এক দোকানদারকে সে বলে, এই লোকটির নাম পেন্ডিয়ান, ডন কর্ণের বন্ধু। শুনে দোকানি সঙ্গে সঙ্গে বুঝে যায় যে তার কি করতে হবে। কিছুক্ষণের মধ্যেই তাকে একটি বুলেট মোটরসাইকেল আর একটি হেলমেট এনে দেওয়া হয়। পেন্ডিয়ান সেগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমাদের চেন্নাইয়ের এনোর বলে একটি জায়গায় নিয়ে যাওয়া হয়, যেখানে মেইন রোড দিয়ে একটি 4 চাকা গাড়ি চালিয়ে আসতে দেখা যায়, কিন্তু সামনে চেকপোস্ট। তাই ওই গাড়ির ড্রাইভার টিপু তার সঙ্গী অমরকে বলে, ভাইয়া সামনে চেকপোস্ট, পুলিশ গাড়ি চেক করছে। অমর উত্তর দেয়, ভয় পেও না, ধীরে ধীরে গাড়ি চালাও। ঠিক সেই সময় এক পুলিশ গাড়ি থামায় এবং তার সিনিয়র ইন্সপেক্টর আজাদকে বলে, স্যার নাম্বার প্লেট দেখে মনে হচ্ছে এটা দূত আবাসের গাড়ি, একে কি চেক করব? আজাদ উত্তর দেয়, ডিউটি করো, ওদের ডকুমেন্টস চেক করো, ডিটেলস নাও, তারপরে যেতে দাও। পুলিশ অফিসার সিনিয়র ইন্সপেক্টর আজাদের কথা মতো সেই গাড়ির সমস্ত ডকুমেন্টস চেক করে তাদের গাড়িটি সেখান থেকে ছেড়ে দেয়। এরপর আমাদের সাতারা নামে একজন ব্যক্তিকে দেখানো হয়। অমর তাকে ফোন করে জানায় আমাদের পৌঁছাতে একটু দেরি হবে। তারপর সাতারা ফোন করে হরিহরনকে। হরিহরন জানায়, স্যার এবার আমরা মাত্র 4 জন মেয়েকে ফাঁসাতে পেরেছি। একটা ছোটখাটো সমস্যা হয়ে গেছে। আসলে গতবার যখন আমাদের নেটওয়ার্কের 2 জন ছেলে মেয়েদের পাচার করার জন্য নিয়ে আসছিল, তখন এক ক্যাব ড্রাইভার তাদের এক্সপোজ করে দেয়। এখন তারা পুলিশ কাস্টাডিতে আছে। তাই আমি জানাতে চেয়েছিলাম, আমরা কি কয়েকদিনের জন্য কাজ বন্ধ করে রাখবো? এটা শুনে সাতারা বলে, পুলিশ যদি তোমাকে ধরেও ফেলে, তবুও তারা আমার কিছু করতে পারবে না, তাই কোনো অবস্থাতেই কাজ বন্ধ করা যাবে না। সাতারা আসলে অনেক হাইটেক প্রযুক্তি ব্যবহার করে। সে ফোনে কথা বললে অপরপক্ষের কাছে তার কণ্ঠস্বর সাধারণ মানুষের মতো শোনায় না, বরং কম্পিউটার জেনারেটেড ভয়েস হিসাবে শোনা যায়। হরিহরন ফোন কেটে দেওয়ার পর আর একজন ফোন করে। সাতারা যাদের দিয়ে কাজ করায় তাদের সে বলে স্পাইডার্স। যে ফোন করেছে সেই স্পাইডার জানায় প্রায় 200 নতুন ছেলে আমাদের কোম্পানিতে যোগ দিতে চলেছে। সাতারা উত্তর দেয়, সব ডিটেলস পাঠিয়ে দাও, টাকা তোমার কাছে পৌঁছে যাবে। আর তখন আমরা বুঝতে পারি যে সাতারা ও তার স্পাইডার্সরা এখানে বিশাল বড় একটা খেলা চালাচ্ছে। অন্যদিকে যে 4 চাকার গাড়িটা আমরা আগে দেখেছিলাম, যেটা রাস্তার উপর থেকে আসার সময় পুলিশ চেক করছিল, সেই গাড়িটি একটা জায়গায় এসে থেমে যায়। অমর টিপুকে বলে, ডিকিতে আমার ব্যাগটা রাখা আছে, গিয়ে নিয়ে এসো। কিন্তু টিপু ডিকি খোলার সঙ্গে সঙ্গেই অবাক হয়ে যায়, কারণ
ভেতরে রয়েছে ইন্সপেক্টর আজাদ। আজাদ বেরিয়ে এসে বলতে থাকে, রাস্তার মাঝে ওই চেকপোস্টটা বসানো ছিল তোমাদের ধরার জন্য। এটা আমার একটা প্ল্যান। এখন তাড়াতাড়ি বলো তোমাদের বসকে। আমি জানি যে তোমরা আইটি সেক্টরে মেয়েদের লাভ ট্র্যাপে ফাঁসিয়ে ড্রাগস খাইয়ে এখানে নিয়ে এসেছো। আমি চাইলে চেকপোস্টেই তোমাদের গ্রেপ্তার করতে পারতাম, কিন্তু আমি তোমাদের বসের সঙ্গে দেখা করতে চাই, তাই আমি এখানে এসেছি। অমর উত্তর দেয়, না স্যার, আমাদের তো কোনো বস নেই, আপনি যা খুশি করতে পারেন, আর আপনি যা ইনফরমেশন পেয়েছেন সবই মিথ্যে। কিন্তু আজাদ সেটা মানতে চায় না। এদিকে অফিসের ভেতর থেকে সাতারা সব দেখে নেয়। সে বুঝতে পারে যে কোনো একজন মানুষ অমরের সঙ্গে খারাপভাবে কথা বলছে। এই দৃশ্য দেখে সাতারা বাহিরে বেরিয়ে আসে। তখন আজাদ তাকে বলে, তুমি তো সাতারা, তাই না? কম্পিউটার সায়েন্স মাস্টার্স ডিগ্রি রয়েছে তোমার। তুমি সব ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারো। সব পুলিশ রেকর্ডে তুমি একজন আনআইডেন্টিফাইড ক্রিমিনাল। আইটি কোম্পানিগুলোতে তোমার অনেক লোক কাজ করছে, যারা গ্রাম থেকে আসা গরিব মেয়েদের প্রেমের ফাঁদে ফাঁসিয়ে পাচার করার কাজে যুক্ত রয়েছে। কিন্তু তোমার কি মনে হয় তোমার সেই আইটি স্পাইডার্সের ভিতরে আমার কোনো ইনফরমার নেই? সাতারা হেসে বলে, আমার সম্পর্কে এত কিছু জানার জন্য তুমি হয়তো অনেক দিন পরিশ্রম করেছো, কিন্তু আমি তোমার সম্পর্কে 2 মিনিটের মধ্যে সমস্ত খোঁজখবর নিয়ে নিয়েছি। আসলে আজাদ এখানে আসার পর সিসি ক্যামেরায় সাতারা তাকে দেখে ফেলে এবং তার টেকনোলজির মাধ্যমে কম্পিউটার থেকে তার সমস্ত তথ্য সে বের করে নিয়েছে। সাতারা বলে, আমার এক ক্লিকেই তোমার সমস্ত ডেটা আমার সামনে চলে এসেছে। তুমি তামিলনাড়ুর ইন্সপেক্টর আজাদ, অ্যান্টি ট্রাফিকিং ইউনিটের প্রধান। লোকেরা তোমাকে এনকাউন্টার স্পেশালিস্ট বলে, কারণ এখন পর্যন্ত তুমি 10টা এনকাউন্টার করেছো আর 6 বার তোমার ট্রান্সফার হয়েছে। এই সময় আজাদ তার হাতের ডিজিটাল ওয়াচটি চেক করে। আসলে আজাদ এই ঘড়ির মাধ্যমে এইখানকার সমস্ত ছবি এবং লোকেশন তার টিমকে পাঠিয়ে দিয়েছে। সে ভাবে, আমি তো আমার টিমকে লোকেশন পাঠিয়ে দিয়েছিলাম, তাহলে তারা এখনো এলো না কেন? তখন সাতারা বলে, তুমি হয়তো ভুল নাম্বারে লোকেশন পাঠিয়ে দিয়েছো। তারপর সে নিজের ফোন দেখায়, যেখানে আজাদের পাঠানো সমস্ত লোকেশন এবং ছবি দেখা যায়। আসলে সাতারা তার ডিজিটাল ওয়াচটি হ্যাক করে নিয়েছে। সাতারা বলে, এটা আমার এলাকা, আমার এলাকায় সমস্ত টেকনোলজি এবং যন্ত্রপাতি আমার অনুমতিতে চলে। আমার অনুমতি ছাড়া তারা এক পাও চলতে পারে না। এই কথা বলেই হঠাৎ আলিয়াজ একটি লোহার রড দিয়ে আজাদের মাথায় আঘাত করে। আজাদ সেখানেই শেষ হয়ে যায়। অমর তখন চিৎকার করে সাতারাকে বলে, এটা তুই কি করলি? উনি তো একজন পুলিশ, আমরা তো ভীষণভাবে কেসে ফেসে যাব। সাতারা উত্তর দেয়, সব তোমার দোষ। তোমার গাড়িতে ঢুকে এক পুলিশ ভেতর পর্যন্ত চলে এলো, আর তুমি টেরও পেলে না। একবার যখন পুলিশ এখানে পৌঁছে গেছে, তখন এখানে থাকা আমাদের আর নিরাপদ নয়। আমাদের এই আস্তানা পাল্টাতে হবে। এখান থেকে কাজ করা ঝুঁকিপূর্ণ, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের লোকেশন বদলাতে হবে। আর তার আগে আমাদের আজাদের ফোনটি অন্য কোথাও সরিয়ে ফেলতে হবে, যাতে পুলিশ আজাদের ফোন লোকেশন ট্র্যাক করে আমাদের এই আস্তানার কথা জানতে না পারে। এরপর আমরা দেখি ইন্দু নামের এক ক্যাব ড্রাইভারকে। তার বোনের একটি মেয়ে আছে, বয়স 11-12 বছর, নাম ফতেমা। ইন্দু নিজের বোনের শ্বশুরবাড়িতেই থাকে, কারণ ইন্দুর বোন নিজের স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে অন্য একটি ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। ফতেমার জন্মের পর ইন্দুর নানা পক্ষ কেউ দেখতে আসেনি। পরে ফতেমার মা বাবা মারা গেলে তখন তাদের পরিবার কেউ খোঁজ খবরও নেয়নি, শুধু ইন্দু এসেছিল। তারপর থেকে ইন্দু সেখানেই থেকে যায়, কারণ ফতেমার দাদি আগেই তার নিজের স্বামীকে হারিয়েছে, আর এখন ছেলে এবং বউকেও হারিয়েছে। ফলে ঘরে রোজগার করার মতো কেউই ছিল না, তাই ইন্দু তাদের একমাত্র ভরসা হয়ে ওঠে। সে নিজের পরিবারকে ছেড়ে দিয়ে একটি ক্যাব চালিয়ে এই পরিবারটিকে আর্থিকভাবে সাহায্য করতে থাকে। তবুও ইন্দুর বোনের শাশুড়ি চিন্তিত থাকতেন। তিনি প্রায় বলতেন, ইন্দু, মা আমার, এভাবে আর কতদিন চলবে? তুমিও একটা সংসার গড়ে তোলো, একটা ভালো ছেলে দেখে বিয়ে করো। কিন্তু ইন্দু বলতো, আপনাকে এসব নিয়ে এখন ভাবতে হবে না। আমি শুধু চাই ফতেমাকে একটা ভালো জীবন দিতে। আপনি আমার কাছে মায়ের মতো, আমি আপনাকে একা ফেলে কোথাও যেতে চাই না। এরপর আমরা দেখি ইন্দু প্রতিদিন ফতেমাকে স্কুলে পৌঁছে দেয়। একদিন ওই স্কুলের কাছ থেকে পান্ডিয়ান রত্নম নামের এক লোকের সাথে দেখা করতে যায়। রত্নম পেন্ডিয়ানের থাকার ব্যবস্থাও করে দেয়। এদিকে ইন্দু তার একটি নিয়মিত যাত্রী রাম তাকে পিক আপ করে তার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আর তখনই আমরা জানতে পারি গত 1 মাস ধরে রাম ওই ইন্দুর ক্যাবই বুক করে অফিসে যাতায়াত করছে। যখন তারা একসাথে গাড়িতে যায় তখন তাদের মধ্যে কথাবার্তা হয় এবং ধীরে ধীরে তারা একে অপরকে পছন্দ করতেও শুরু করে। রাম ইন্দুকে অনেক সম্মান করে, আর মাঝে মাঝে ইন্দুকে সে বলে যে তোমার মতো মেয়ে আমি খুব কমই দেখেছি। তুমি সারাদিন এত কঠিন পরিশ্রম করো, তবুও তোমার মুখে সবসময় হাসি লেগেই থাকে। এইসব কথা বলে সে ইন্দুকে প্রায় প্রশংসা করত। অন্যদিকে পান্ডিয়ান এখন যে ঘরে থাকে সেই ঘরে বসে চুপচাপ ডন কর্নোর কথা মনে করতে থাকে।
ডন কর্ণ এখানে আসার আগে পান্ডিয়ানকে বলেছিল, পান্ডিয়ান তুমি একজন মূর্খ অশিক্ষিত মানুষ, কিন্তু সাতারা একজন শিক্ষিত অপরাধী। সে অপরাধ করে কোনো প্রমাণই রাখে না, সব প্রমাণ সে মুছে সেখান থেকে পালিয়ে যায়। তাকে হারাতে হলে একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে, কখনোই যেন সাতারা তোমার সামনাসামনি আসতে না পারে, তোমার পরিচয় যেন সে কখনোই জানতে না পারে। এদিকে সাতারা সে জেনে গেছে যে পুলিশ ইন্সপেক্টর আজাদকে তারই একজন স্পাইডার্স হরিহরণ সাহায্য করেছে এবং সাতারার সমস্ত তথ্য সে আজাদের কাছে হ্যান্ড ওভার করেছে। তাই সে হরিহরনের উপরে নির্দয়ভাবে টর্চার করতে শুরু করে এবং একসময় সে হরিহরনকে বলে যে তোর আমার বিষয়ে এত কিছু জানার শখ, আর আমার সমস্ত তথ্য তুই পুলিশ ইন্সপেক্টরকে দিয়ে দিয়েছিস। ঠিক আছে, আজকে আমি আমার সমস্ত লুকিয়ে রাখা তথ্য তোর মাথায় দিয়ে দিব, দেখি তুই আমার সম্বন্ধে কত তথ্য নিয়ে হজম করতে পারিস। এই বলে সে নিজের ডিভাইস ব্যবহার করে বিপুল তথ্য একসঙ্গে হরিহরনের মস্তিষ্কে ঢুকিয়ে দেয়। হরিহরনের মস্তিষ্ক সেটা সামলাতে না পেরে তার ব্রেন ডেড হয়ে যায়। সাতারা তখন ঠান্ডা গলায় আস্তে আস্তে বলে যে যার ব্রেন ডেড হয়ে গেছে তার শরীর বাঁচিয়ে রেখে আর কি লাভ, তাই চল তোকে বিদায় দিয়ে দিই। এই বলে সে ছুরি দিয়ে হরিহরনের গলা কেটে তাকে হত্যা করে ফেলে। এরপর সে তার লোকদের আদেশ দেয় যে ওই মহিলা ক্যাব ড্রাইভার যে আমার দুটো ছেলেকে গ্রেপ্তার করিয়েছিল পুলিশকে দিয়ে, তার খবর নিয়ে আসো। সিন চলে আসে ইন্দুর কাছে। ইন্দু সুপার মার্কেটে গিয়েছে ঠিক দোকান বন্ধ হওয়ার আগের মুহূর্তে, কারণ সারাদিন সে তার নিজের কাজে এতই ব্যস্ত থাকে যে আগে সে সুপার মার্কেটে আসতে পারেনি। কিন্তু তখন তো দোকান বন্ধ হওয়ার সময়, তাই ওখানকার স্টাফ তাকে ভিতরে ঢুকতে দিতে চায় না। ইন্দু তখন ওই স্টাফকে অনুরোধ করে বলে, দয়া করে 2 মিনিট অপেক্ষা করুন, তারপর দোকান বন্ধ করুন। এই বলে সে ওই দোকানের ভিতরে প্রবেশ করে। এরপর সে ফতেমার জন্য একটি কালার বক্স কিনে নিয়ে বাড়ি ফিরে আসে। পরের দিন ফতেমার স্কুল ছুটি হওয়ার সময় ইন্দু স্কুলের বাইরে অপেক্ষা করছিল। সেই ফাঁকে সে তার দিদির মাকে অর্থাৎ ফতেমার দাদিকে ফোন করে এবং রামের কথা জানাতে চায় যে সে রামকে ভালোবেসে ফেলেছে এবং রামকেই সে বিয়ে করতে চায়। কিন্তু হঠাৎ এক অটোওয়ালা তার সঙ্গে কথা বলতে আসে। সেই অটোওয়ালার সঙ্গে কথা শেষ হয়ে যাওয়ার পর তার হঠাৎই কাশি শুরু হয়ে যায়। আর এই কারণে সে তখন ফতেমার দাদি, যাকে সে মা বলে ডাকে, তাকে বলে, ঠিক আছে মা, এখন ফোন রাখছি, পরে কথা বলবো। এই বলে সে গাড়ির ভিতরে ঢুকে পড়ে। গাড়িতে বসে পানি খাওয়ার সময় বোতলের ঢাকনা গাড়ির সিটের নিচে চলে যায়। ঢাকনা তুলতে গিয়ে ইন্দুর চোখে পড়ে একটি বন্দুক। সে ভয় পেয়ে যায়, এটা কার? এমন সময় স্কুল ছুটি হয়ে যায়। ফতেমা ইন্দুর গাড়ি দেখে সে দৌড়ে গাড়ির কাছে আসতে থাকে। ইন্দু বন্দুকটা লুকিয়ে রাখে। এরপর ফতেমাকে সে বাসায় পৌঁছে দিয়ে সোজা চলে যায় থানায়। কিন্তু থানার সামনে গিয়ে তার পুরনো কিছু কথা মনে পড়ে যায়। একসময় যখন সে দুটো ছেলেকে নিয়ে থানায় অভিযোগ করতে এসেছিল, তখন পুলিশ তাকে নানা কথা জিজ্ঞাসা করেছিল। হয়তো আজ বন্দুকটি ফেরত দিতে গিয়েও পুলিশ তাকে নানা ধরনের কথা জিজ্ঞাসা করবে। হয়তো তারা ইন্দুকেই সন্দেহ করবে যে বন্দুকটি ইন্দুরই। এইসব ভেবে ইন্দু সিদ্ধান্ত নেয় যে এই বন্দুক পুলিশের হাতে দিলে আমাকে আবার শত প্রশ্নের উত্তর দিতে হবে, তাই যার বন্দুক তাকে ফিরিয়ে দেওয়াই ভালো হবে। এই ভেবে ইন্দু গাড়িতে ফিরে আসে। গাড়িতে এসে সে তার মোবাইল ফোনটি বের করে দেখতে থাকে যে গত কয়েকদিনের মধ্যে কারা কারা তার গাড়ি বুক করেছিল এবং তাদের মধ্যে কে এই বন্দুক ব্যবহার করতে পারে। এরপর সে মনে মনে অনুমান করে যে এটা দেবা নামের এক ব্যক্তির হতে পারে। সে দেবাকে ফোন করে এবং বলে, দেবা স্যার, আপনার একটা জিনিস আমার গাড়িতে রয়ে গেছে। ফোনের ওপাশ থেকে উত্তর আসে, হ্যাঁ, আমি খুব চিন্তায় ছিলাম, ভালো হলো আপনি ফোন করেছেন। একটা কাজ করুন, আমাকে যেখানে নামিয়ে দিয়েছিলেন সেখানেই দিয়ে যান ওই জিনিসটি। কিন্তু ফোনে যে কথা বলছিল সে আসলে দেবা ছিল না, এটা ছিল দেবার বস। ইন্দু সেই জায়গায় পৌঁছালে ইন্দু দেখে যে দেবা সেখানে নেই, তবে দেবার বস এবং আরও কিছু ছেলে সেখানে দাঁড়িয়ে আছে। ইন্দু বলে, যে আমার গাড়িতে জিনিসটি রেখে এসেছিল তাকে তো আমি এখানে দেখতে পাচ্ছি না, আমি তো অন্য কারো হাতে এই জিনিসটি দিতে পারবো না। তখন বস উত্তর দেয়, বেশি প্রশ্ন করো না, যে কারণে এসেছো কাজটা করো আর চলে যাও, দেবা আমাদের লোক। ইন্দু ব্যাগ থেকে বন্দুক বের করে টেবিলে রাখে। বস তখন বন্দুকটা দেখে তার লোকজনকে বলে, তোমরা এখন একটু বাইরে যাও, আমি এই মেয়েটার সঙ্গে একা কিছু কথা বলতে চাই। বসের লোকজন বাইরে বেরিয়ে গেলে সে ইন্দুকে বলে, দেখো মেয়ে, এই বন্দুক আমার নয়, আমরা অস্ত্র নয় মাদক ব্যবসা করি, তাই তুমি এই বন্দুকটি নিয়ে কোথাও চলে যাও এবং কোনো নির্জন জায়গায় ফেলে দাও। আমার মনে হচ্ছে যে তোমার গাড়িতে এটা রেখেছে সে ইচ্ছে করেই রেখেছে, এটা তোমার এবং তোমার প্রিয় মানুষদের জন্য বিপদ ডেকে আনতে পারে। বড় ভাইয়ের মতো বলছি, এটাকে ফেরানোর বদলে ঝেড়ে ফেলে দাও। দেবার বসের কাছ থেকে এই কথা শোনার পর
ইন্দু বন্দুকটি নিয়ে সেখান থেকে চলে যায়। সন্ধ্যায় এক নির্জন ব্রিজের কাছে গিয়ে সে সিদ্ধান্ত নেয় যে বন্দুকটা সে পানিতে ফেলে দিবে। কিন্তু যখনই সে ওই বন্দুকটি পানিতে ফেলতে যায় তখন রাম তাকে ফোন করে, আর রামের সাথে কথা বলতে বলতে সে অন্যমনস্ক হয়ে বন্দুকটা না ফেলে আবার তার গাড়িতে ফিরে আসে। রাম তাকে পিক আপ করতে ডাকে। ইন্দু বন্দুক ফেলার বদলে ব্যাগে রেখে রামের কাছে যায়। সে রামকে অফিস থেকে তুলে নেয়। আজ রাম কিছুটা টেনশনে ছিল। ইন্দু রামকে জিজ্ঞাসা করে যে তুমি কি কোনো বিষয় নিয়ে আপসেট? রাম তখন তাকে জানায়, অফিসের এক গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আমি খুব চিন্তায় আছি। তখন অনেক রাত হয়ে গিয়েছিল, তাই রাম তার 2 সহকর্মীকে ইন্দুর গাড়িতে ইন্দুর অজান্তেই তুলে নেয় এবং তাদের সে পিছনের সিটে বসতে বলে এবং নিজে ফ্রন্ট সিটে ইন্দুর পাশে বসে। ইন্দু তখন আয়নায় দেখতে পায় 2টি ছেলে তার গাড়ির পিছনের সিটে বসে আছে। ইন্দু গাড়ি থামিয়ে ফেলে এবং তাদের নেমে যেতে বলে, কারণ ইন্দু তাদের চিনে ফেলেছে। এরা সেই 2টো ছেলে যারা 2 মাস আগে ইন্দুর ক্যাবে এক মেয়েকে উত্ত্যক্ত করছিল এবং তার সাথে খারাপ আচরণ করছিল, তার ইজ্জত লুটে নিতে চেয়েছিল। তখন ইন্দু তাদের জেলে পাঠিয়েছিল। কিন্তু এই কথা রামকে জানানোর পর রাম হাসতে শুরু করে দেয়। ইন্দু অনুমান করে যে রামও এই কাজের সঙ্গে যুক্ত, আর তখনই রাম তাকে মারতে শুরু করে। রামের 2 বন্ধু তার হাত পা চেপে ধরে বলে, সেদিন তুমি আমাদের জেলে পাঠিয়েছিলে, আমরা ঠিক করেছিলাম বেরিয়েই তোমাকে কিডন্যাপ করব এবং তোমার সঙ্গে আমরা এক মজার খেলা খেলব, আর তারপর তোমার সম্মান নষ্ট করে রাস্তার পাশে ফেলে দিব। এই কাজে রাম আমাদের অনেক সাহায্য করেছে, কারণ রাম আমাদেরই লোক। ইন্দু বিশ্বাসই করতে পারে না যে ছেলেটিকে বিয়ে করার কথা সে ভাবছিল সে এতটা নোংরা পরিকল্পনা করেছে তাকে নিয়েই। তবে ইন্দুর এখন তো নিজেকে বাঁচানো জরুরি, তাই সে কোনোভাবে হাত ছাড়িয়ে সিটের হেডরেস্ট খুলে লোহার রড বের করে একজনের পায়ে আঘাত করে, অন্যজনের মাথা জানলার কাছে ঠুকে দেয়, আর সঙ্গে সঙ্গেই জানলার কাঁচ ভেঙে তার মাথা জানলার বাহিরে বেরিয়ে আসে। তখন রাম এসে তাকে একটা আঘাত করে অজ্ঞান করে ফেলে। ইন্দু যখন অচেতন হয়ে পড়ে, রাম তাকে গাড়ি থেকে নামিয়ে এক জঙ্গলের মধ্যে নিয়ে যায়। কিছুক্ষণ পর ইন্দুর জ্ঞান ফিরে। সে প্রাণপণে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু রাম তাকে পালাতে দিতে চায় না, তাই সে তাকে তাড়া করতে থাকে। রামের বন্ধু রবার্ট, যার পায়ে রড ঢুকে গিয়েছিল, সে গাড়ির পাশে পড়ে থাকে। অন্য বন্ধু রামের সঙ্গে মিলে ইন্দুকে ধরে ফেলে এবং তাকে মারতে থাকে, কিন্তু ইন্দু হঠাৎ নিজের হাঁটু দিয়ে ওই ছেলেটার প্রাইভেট পার্টে আঘাত করে এবং ছেলেটি সঙ্গে সঙ্গেই অচেতন হয়ে মাটিতে পড়ে যায়। আর মাটিতে পড়ে যাওয়ার পরে ইন্দু সেই ছেলেটাকে নিয়ে একটি দেয়ালের সাথে ঠেসে ধরে, যেখানে বেরিয়েছিল একটি ধারালো লোহার রড, আর সেই রড ওই ছেলেটির পেট ভেদ করে এপার ওপার হয়ে যায়। আর এই দৃশ্য দেখে রাম তার মাথা ঠিক রাখতে পারে না। রাম একটা ভারী হাতুড়ি দিয়ে ইন্দুর মাথায় আঘাত করে। ঠিক তখনই ইন্দুর ফোনে পেন্ডিয়ান কল করে। অচেতন ইন্দু কোনোভাবে গাড়ি পর্যন্ত গড়িয়ে গড়িয়ে যায় এবং ব্যাগ থেকে বন্দুকটা বের করে। ফোনের কল রিসিভ হয়ে যায়, যার ফলে পেন্ডিয়ান সব কিছু শুনতে পায়। সে প্রথমে ইন্দুর চিৎকার শুনতে পায়, কারণ রাম তাকে নির্মমভাবে মারছিল। কিন্তু ইন্দু যখন আর সহ্য করতে পারে না, সে বন্দুক বের করে রামকে গুলি করে মেরে ফেলে। এটা দেখে যার পায়ে ইন্দু গাড়িতে বসে রড ঢুকিয়ে দিয়েছিল, সে ইন্দুর কাছে তার প্রাণ ভিক্ষা চায়। সে বলে, আমি আর কোনো খারাপ কাজে জড়াবো না, আমি গ্রামে ফিরে যাব, আমাকে প্লিজ তুমি ছেড়ে দাও। ইন্দুর তখন ছেলেটির উপরে মায়া হয়, তাই সে তাকে ছেড়ে দেয়। এরপর কেটে যায় আরও 2টো দিন। পেন্ডিয়ান ইন্দু যে অফিসের গাড়ি চালায়, সেই অফিসে গিয়ে ইন্দুর সম্পর্কে জানতে চায়। তখন সেখানকার একজন পেন্ডিয়ানকে বলে যে আমরাও ইন্দুর ফোনে 2 দিন ধরে ফোন করার চেষ্টা করছি, কিন্তু ইন্দু ফোন ধরছে না। পেন্ডিয়ান সেই মহিলার কাছে ঠিকানা চাইলে মহিলাটি জানায়, আমাদের কর্মীদের তথ্য আমরা বাইরে কাউকে দিই না, আপনি আপনার নম্বর দিয়ে যান, ইন্দু কাজে ফিরলে আমরা আপনাকে কল করে জানিয়ে দিব। পেন্ডিয়ান এই কথা শুনে সেখানে আর দাঁড়ায় না, সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ফতেমার দাদি ইন্দুর জন্য জুস নিয়ে তার ঘরে যায়, কিন্তু ঘরে তাকে খুঁজে পাওয়া যায় না। তখন ফতেমার দাদি ইন্দুকে ছাদে এবং বিভিন্ন জায়গায় খুঁজতে খুঁজতে হঠাৎ স্টোর রুমে এসে ইন্দুকে দেখতে পায়। ইন্দু তখন অঝর নয়নে বসে বসে কান্না করছে। ফতেমার দাদি তাকে বোঝায় যে মা, যা হয়েছে তাতে তোমার কোনো দোষ নেই, তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে সেও নিজেকে বাঁচাতেই একই কাজ করত। ইন্দু কাঁদতে কাঁদতে বলে, মা, আমি রামের উপর ভরসা করেছিলাম, তাকে আমি বিশ্বাস করেছিলাম, তাকে মনে মনে আমি অনেকটা বেশি ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু কেউ কি এইভাবে ভরসা ভাঙতে পারে? এই সময় বাইরে অটোর শব্দ শোনা যায়। দাদি বলে, ইন্দু, মনে হয় ফতেমা এসেছে, ওর সামনে তুমি প্লিজ কান্নাকাটি করো না, তাহলে মেয়েটার মনটা খারাপ হয়ে যাবে। 2 দিন ধরে
ইন্দু বাড়ি থেকে বের হয়নি, তাই ফতেমাকে আনা নেওয়ার কাজ অন্য লোকেই করছে। এই সময় পেন্ডিয়ান আবার তাকে ফোন করে। ইন্দু ফোন রিসিভ করলে পেন্ডিয়ান তাকে বলে, তোমার ক্যাবে যে বন্দুকটা রাখা ছিল, যদি ভালো চাও তাহলে সেটা আমাকে ফিরিয়ে দাও। আমি জানি ওই বন্দুকে 6টা গুলি থাকে, এর মধ্যে 2টি আমি ব্যবহার করেছি আর 2টো তুমি ব্যবহার করেছো গত 9 তারিখে। এখনো ওই বন্দুকে 2টো গুলি বাকি আছে। তুমি ওই 2টো গুলি সমেত ওই বন্দুকটি আমার হাতে দিয়ে দাও, এটাই তোমার জন্য ভালো হবে। কিন্তু কোনো উত্তর না দিয়েই চুপচাপ ফোনটা কেটে দেয়। এরপর সেই বন্দুক ভর্তি ব্যাগের দিকে সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং মনে মনে ভাবতে থাকে, যেদিন আমি ব্রিজ থেকে পানিতে বন্দুক ফেলতে যাচ্ছিলাম সেদিন নিচে কিছু ছেলেকে মদ খেতে দেখেছিলাম। তারা একটা অচেনা মেয়ে দেখে আমাকে নানা ধরনের খারাপ খারাপ কথা বলছিল। আমি তখন বন্দুকটা ফেলিনি, কারণ ওখানে তারা মদ খাচ্ছিল। যদি তারা দেখে ফেলে যে আমি বন্দুকটি ফেলছি, সেই কারণে তখন আমি বন্দুক না ফেলেই রামের সঙ্গে ফোনে কথা বলতে বলতে রামকে পিক আপ করতে চলে যাই। যদি ওই ছেলেগুলো তখন ওখানে না থাকতো আর আমি যদি বন্দুকটা ফেলে দিতাম, তাহলে হয়তো আজকে রাম আমাকে শেষ করে দিত। এরপর আমাদের গত 9 মার্চের রাতের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে পান্ডিয়ান তার ওই বন্দুকে থাকা 6টা গুলির ভিতরে 2টি গুলি খরচা করেছিল। সাতারা তখন অমরের সঙ্গে বসে নিজের এলাকার ব্যবসা সংক্রান্ত আলোচনা করছিল। হঠাৎই গোপনভাবে সেখানে পান্ডিয়ান এসে হাজির হয়। সে চুপিসারে এসে আগে অমরকে গুলি করে মেরে ফেলে। অমরের গায়ে গুলি লাগা দেখে সাতারা মানসিকভাবে খুব ভেঙে পড়ে, কারণ সাতারা অমরকে ভীষণ বিশ্বাস করত এবং খুব ভালোবাসত এবং তাকে সবসময় চাচা বলে ডাকত। কিন্তু ততক্ষণে পেন্ডিয়ান বন্দুক তাক করে রেখেছে আলিয়াজের মাথায়। সে বলে, আমি চাইলে দূর থেকেই তোমাকে গুলি করে তোমার ভবলীলা সাঙ্গ করতে পারতাম, কিন্তু আমি চাই যে তুমি জানো তোমাকে কে মেরেছে। তোমার চেনা দরকার যে আমি কে, তাই না? সাতারা তখন হেসে বলে, আমি তো অসংখ্য মানুষকে মেরে ফেলেছি, তাদের মুখ আমি মনে রাখিনি, কিন্তু আমি তো তোকে সেদিন বাঁচিয়ে দিয়েছিলাম, আর সেই কারণে আমি তোকে কিভাবে ভুলতে পারি বল পেন্ডিয়ান। এই কথা বলেই সাতারা হঠাৎ পেন্ডিয়ানের হাতে আঘাত করে, আর সেই আঘাতে বন্দুকটা দূরে ছিটকে পড়ে যায় এবং তাদের মধ্যে শুরু হয় এক কঠিন লড়াই। কিছুক্ষণ ধস্তাধস্তির পর পেন্ডিয়ান আবার বন্দুকটি তার হাতে নিয়ে নেয়, সাতারার বুকে গুলি করে। আর সেই গুলি করে পেন্ডিয়ান যখন সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, তখন সাতারার গুন্ডারা তার পিছু নেয়। পেন্ডিয়ান দৌড়ে পালায়। সে এক সুপার মার্কেটের পার্কিংয়ে গিয়ে ঢোকে, আর সেখানেই ইন্দু ফতেমার জন্য কালার বক্স কিনতে এসেছিল এবং তাড়াহুড়ো করে সে গাড়ির দরজা লক করতে ভুলে গিয়েছিল। পেন্ডিয়ান পালাতে পালাতে ইন্দুর গাড়ির ভেতরে এসে লুকিয়ে পড়ে। ঠিক তখনই পুলিশের গাড়ির সাইরেন শোনা যায়। এটা শুনে গুন্ডারা সেখান থেকে পালিয়ে যায়। পেন্ডিয়ানও গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু তখনও পেন্ডিয়ান জানতো না যে তার কোমরে থাকা বন্দুকটি ওই গাড়ির ভিতরেই পড়ে গেছে। তবে কিছুক্ষণ পর হঠাৎ পেন্ডিয়ান টের পায় যে তার বন্দুকটি তার সঙ্গে নেই। সে তখন দৌড়ে আবার সুপারমার্কেটে ফিরে আসে, কিন্তু সেই গাড়িটি সে আর কোথাও খুঁজে পায় না। সিকিউরিটি গার্ডকে সে জিজ্ঞাসা করে যে এখানে যে গাড়িটি ছিল সেই গাড়িটি কোথায় গেছে। সিকিউরিটি গার্ড জানায় যে ওই গাড়িটি ছিল একটি ডট এসকাপ কোম্পানির এবং সেটি ইতিমধ্যে চলে গেছে। তবে পেন্ডিয়ানের ওই গাড়ির নাম্বারটি মনে ছিল, তাই সে ডট এসকাপ কোম্পানিতে গিয়ে ইন্দুর ফোন নাম্বার সংগ্রহ করে নিয়ে আসে। 9 তারিখ রাতে সে ফোন করে ইন্দুকে, কিন্তু ফোনের অপর প্রান্তে সে শোনে 2বার গুলির শব্দ। প্রথমবার ইন্দু রামের হাতে গুলি করেছিল, আর দ্বিতীয়বার সোজা তার মাথায়। সিন চলে আসে সাতারার কাছে। আমরা তখন দেখি যে সাতারা পান্ডিয়ানের গুলিতে মারা যায়নি, সে এখনো বেঁচে আছে এবং তাকে একটি গোপন প্রাইভেট সেন্টারে ভর্তি করা হয়েছে এবং সেখানেই তার চিকিৎসা চলছে। সাতারা বেডে শুয়ে শুয়ে টেলিভিশনে খবর দেখছে। টেলিভিশনে বলছে যে গত 3 বছরে ভারতে প্রায় 12 লক্ষ মেয়ে নিখোঁজ হয়ে গেছে। এর পেছনে রয়েছে সাতারা নামের এক মাস্টার মাইন্ড। একই সঙ্গে পুলিশ 2টো মৃতদেহ উদ্ধার করছে। তাদের মধ্যে একজনের নাম হলো রাম এবং অন্যজনের নাম হলো রিচার্ড, যাদের ইন্দু মেরে ফেলেছে। পুলিশ আগেই রামের উপর সন্দেহ করেছিল। তারা সন্দেহ করেছিল যে রাম সাতারার সঙ্গে এই অপরাধমূলক কাজকর্মে যুক্ত রয়েছে। এদিকে রবার্ট, যাকে ইন্দু প্রাণ ভিক্ষা দিয়েছে, সে যখন পালিয়ে গ্রামে চলে যাচ্ছিল তখন সাতারার লোকজন তাকে ধরে ফেলে। আর এরপর রবার্ট সাতারা এবং তার লোকজনকে বলে যে ওই ক্যাব ড্রাইভার মেয়েটি সব করেছে, যে আমাদের 2 মাস আগে জেলে পাঠিয়েছিল। জেল থেকে ছাড়া পেয়ে আমরা রামের সহায়তায় তার গাড়িতে উঠে পড়ি, আর তারপর তাকে কিডন্যাপ করে নিয়ে আসার সময় সে আমাদের মারতে শুরু করে। রাম তাকে অজ্ঞান করে ফেলে, আর তারপর তাকে জঙ্গলে নিয়ে যাওয়া হয়। আর তখন সে কোথা থেকে যেন একটা বন্দুক পেয়ে রামের মাথায় গুলি করে দেয়। সাতারার লোকজন এই কথা শুনে সাতারাকে বলে
যে এখানে আমাদের আর বেশি দিন থাকা যাবে না, আমরা এখান থেকে পালিয়ে হায়দ্রাবাদে চলে যাব, আর সেখানে গিয়েই আমরা আমাদের ব্যবসা চালিয়ে যাব। কিন্তু সাতারা বলে যে না, পেন্ডিয়ান এই শহরেই আমার চাচা অমরকে মেরেছে, অমর আমার চাচা ছিল, তাই আমি চাই পেন্ডিয়ানকে এখানেই মেরে ফেলতে, আর তার সঙ্গে ওই লেডি ক্যাব ড্রাইভারটাকেও এই শহরেই শেষ করতে হবে। অন্যদিকে ডন কর্ণ পেন্ডিয়ানকে ফোন করে জিজ্ঞাসা করে যে তুমি ওখানে কি করেছো, তুমি ওখান থেকে পালিয়ে আসো। আসলে কর্ণ আগেই সব জেনে গিয়েছিল, সে পেন্ডিয়ানের উপর কড়া নজরদারি করেছিল। কর্ণ বলে দেখো ভাই, তোমাকে কয়েকদিনের জন্য পালিয়ে যেতে হবে ওখান থেকে, তোমার পরিকল্পনা সাতারা সব জেনে গেছে। সাতারা খুব ভয়ঙ্কর একজন মানুষ, ও যদি তোমাকে সামনে পায় তাহলে ও তোমাকে জানে মেরে দিবে, তুমি প্রতিশোধ পরে নিও, এখন কিছুদিন ওখান থেকে পালিয়ে যাও। কিন্তু পেন্ডিয়ান এই কথা মানতে চায় না। সে তখন ডন কর্ণকে বলে ভাই, 11 বছর আগে আমি এমনিতেই মারা গেছি, তাই সাতারা যদি আমার ভিতর থেকে আমার জীবনটা বের করে নিতে চায় তাতে আমার কিছু যায় আসে না, তবে তার আগে আমি সাতারাকে শেষ করে দিব। এই বলে সে ফোন কেটে দেয়। কিন্তু কর্ণ পেন্ডিয়ানকে রক্ষা করার জন্য এত কেন চেষ্টা করছে? ওই জেলের ভিতরে থাকা অন্যান্য কয়েদিরা তখন কর্ণকে জিজ্ঞাসা করে যে স্যার, আপনি পেন্ডিয়ানকে রক্ষা করার জন্য এত কেন চেষ্টা করছেন? তখন কর্ণ সেই কয়েদিদের বলে পেন্ডিয়ানের জীবনে খুব বড় একটি অন্যায় ঘটেছে, আর সেই কারণেই আমি পেন্ডিয়ানকে রক্ষা করার চেষ্টা করছি। এরপর গল্প চলে যায় অতীতে। প্রায় 11 বছর আগে পেন্ডিয়ান তার গ্রামে থাকত। সে আর তার বাবা একসঙ্গে মূর্তি বানিয়ে বিক্রি করত। পেন্ডিয়ানের মা আর স্ত্রী তখনই মারা গিয়েছিল। বাড়িতে নারী সদস্য বলতে কেবল তার মেয়ে প্রিয়া। প্রিয়া ছিল তার দাদা আর বাবার চোখের মণি। সে পড়াশোনায় খুব ভালো ছিল। কলেজ শেষ করে একটি কোম্পানিতে সে চাকরি পাবার চেষ্টা করছিল। তখন তার এক বান্ধবী নিতা তাকে জানায় যে শহরে একটা কোম্পানিতে ইন্টারভিউ নেওয়া হচ্ছে, সেখানে চাকরি পাওয়া যেতে পারে। এরপর নিতা প্রিয়াকে স্কুটিতে করে সেই শহরের শপিং মলে ইন্টারভিউ দিতে নিয়ে যায়। যারা ইন্টারভিউতে পাশ করবে তাদের 1 মাসের ট্রেনিংয়ের জন্য অন্য শহরে পাঠানো হবে। ইন্টারভিউটি হচ্ছিল এই শহরেরই একটি বড় শপিং মলে। এত বড় মলে ইন্টারভিউ হচ্ছে দেখে প্রিয়ার পরিবার ভেবেছিল যে নিশ্চয়ই এটা কোনো ভালো কোম্পানি। কিন্তু রাতের বেলা মল বন্ধ হয়ে গেছে, তবুও কেবল ইন্টারভিউ চলছে। প্রিয়া লক্ষ্য করে যে অমর নামের এক লোক পুলিশকে ঘুষ দিচ্ছে। ইন্টারভিউ রুমে ঢোকার পর সাতারার সঙ্গে প্রিয়ার প্রথম আলাপ হয়। নিজের কোম্পানির কথা বলতে থাকে এবং তার কোম্পানি কিভাবে কাজ করে, কোথায় কোথায় তাদের ব্রাঞ্চ আছে, সবকিছুই সে প্রিয়াকে জানায়। প্রিয়ার সেই ইন্টারভিউও নেয় এবং প্রিয়া এই ইন্টারভিউতে সিলেক্ট হয়। তবে সিলেক্ট হওয়ার পর প্রিয়া আলিয়াসকে প্রশ্ন করে, আচ্ছা আপনাদের কোম্পানি কেন গভর্নমেন্ট রেজিস্টার নয়? সাতারা খুব চালাকি করে উত্তর দেয় যে আমাদের কোম্পানি এখনো নতুন, সমস্ত কাগজপত্র আমরা সরকারের কাছে জমা দিয়েছি, খুব তাড়াতাড়ি এটা গভর্নমেন্ট রেজিস্টার্ড হয়ে যাবে। কিন্তু প্রিয়া এই কথা বিশ্বাস করে না। রুমের বাইরে 2টি মেয়ে দাঁড়িয়েছিল যারাও ইন্টারভিউতে সিলেক্ট হয়েছে এবং তাদের নিয়ে সাতারা আজকে একটি বাহিরের কোম্পানিতে ট্রেনিংয়ের জন্য নিয়ে যাবে। প্রিয়া ওই রুম থেকে বেরিয়ে অন্যদের সতর্ক করে যে দেখো, এই কোম্পানিটি ভুয়া, আমি ওদের একজনকে পুলিশকে টাকা নিতে দেখেছি, তোমরা এখানে থেকো না, তোমরা এখান থেকে পালিয়ে যাও, না হলে তোমাদের বড় বিপদ হবে। কিন্তু প্রিয়া তো জানতো না যে বাইরে যে সিসিটিভি ক্যামেরাগুলো লাগানো রয়েছে তাতে স্পিকারও রয়েছে। বাইরে যদি কেউ কথা বলে তাহলে তা ভিতর থেকে অনায়াসেই শোনা যায়। সাতারা প্রিয়ার কথা সব শুনে নিয়েছিল, তাই সাতারা তার লোকদের নির্দেশ দেয় যে যে মেয়েটি এক্ষুনি ইন্টারভিউ দিতে এসেছিল সেই মেয়েটি যেন এই শপিং মল থেকে বাহিরে বেরাতে না পারে। আর এই নির্দেশ পাওয়ার পরেই সাতারার সমস্ত লোকজন প্রিয়ার পিছনে লেগে যায়। প্রিয়া বুঝতে পারে যে তার সামনে বড় বিপদ, তাই সে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে শপিং মলের বাহিরে বেরাতে পারে না। তাই সে ওয়াশরুমের ভিতরে ঢুকে পড়ে এবং সে তার বাবাকে ফোন করে বলে, বাবা, আমি যেখানে ইন্টারভিউ দিতে এসেছিলাম এই কোম্পানিটি ভুয়া, এরা মেয়েদের পাচার করে দেয়, আমাকে এরা এখন এই মল থেকে বেরাতে দিচ্ছে না, তুমি শীঘ্রই এখানে আসো। কিন্তু যতক্ষণে তার বাবা আর দাদা এসে ওই শপিং মলে পৌঁছায় ততক্ষণে সাতারা প্রিয়াকে ধরে ফেলেছে, তার উপরে শুরু করেছে অত্যাচার। সাতারা প্রিয়াকে বলে, আমি তোকে আর কি করে ছাড়বো বল, তুই তো আমার ব্যবসার সমস্ত কথা জেনে গেছিস, তাই তোকে আর ছাড়া যাবে না, তোকে নিয়ে আমি ব্যবসা করব। কিন্তু প্রিয়া সাতারার কোনো প্রস্তাবেই রাজি হয় না। সাতারা তাকে অনেক ভয় দেখানোর চেষ্টা করে, তাকে মারতে থাকে। আর এর মাঝেই প্রিয়ার বাবা এবং দাদা সেখানে আসে। সাতারার লোকজন প্রিয়ার দাদাকে ধাক্কা মেরে দেয়ালে ফেলে দেয় আর দেয়ালে তার মাথায় আঘাত লেগে সে সেখানেই মারা যায়।
তারপর প্রিয়ার বাবা যখন তার মেয়েকে বাঁচাতে আসে তখন সাতারা তাকে মারতে শুরু করে। মারতে মারতে তাকে সে মাটিতে ফেলে দেয়। প্রিয়ার বাবা যখন নিরুপায় হয়ে চুপচাপ শুয়ে রয়েছে তখন সাতারা একটা ছুরি বের করে প্রিয়ার গলার ভিতরে ঢুকিয়ে দেয়। প্রিয়ার বাবার চোখের সামনেই প্রিয়া মারা যায়। প্রিয়ার বাবা অর্থাৎ পেন্ডিয়ান তখন অসহায়ভাবে চিৎকার করতে থাকে, কিন্তু কেউ তাদের বাঁচাতে আসে না। এদিকে সাতারার হাতে অনেক ক্ষমতা, তাই সে কেসটাকে এমনভাবে সাজায় যে পান্ডিয়ানেরই যাবজ্জীবন জেল হয়ে যায় তার মেয়ের খুনের অপরাধে। কর্ণ কয়েদিকে এই কথা বলার পর সেন বর্তমানে আসে। ইন্দু তার বোনের শাশুড়িকে বলছে, মা, আমার আর সহ্য হচ্ছে না। প্রতিনিয়ত আমার মনে কুড়ে কুড়ে খাচ্ছে যে আমি মনে হয় অনেক বড় অপরাধ করে ফেলেছি। আমি সবকিছু পুলিশের কাছে স্বীকার করতে যাচ্ছি, কারণ আমি বুঝতে পেরেছি এই বন্দুকের কারণে আমি বড় কোনো সমস্যায় জড়িয়ে পড়ব। তখন ফতেমার দাদি তাকে বলে, মা, তুমি জানো কনফেশন দিলে কি হবে? তুমি জেলে যাবে, সারা জীবন তোমাকে জেলে থাকতে হবে। তাহলে আমার আর ফতেমার কি হবে? ইন্দু উত্তর দেয়, উপরে যিনি আছেন তিনি বড় বিচারক, আপনি ফতেমাকে ঠিক সামলে নেবেন, আমার জন্য কিছু বেঁধে থাকবে না। এরপর ফতেমার দাদির হাজারো আপত্তি থাকা সত্ত্বেও ইন্দু বাসা থেকে বাইরে বেরিয়ে যায়। তবে সে সরাসরি থানায় যায় না, গাড়ি নিয়ে সে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে আর ভাবতে থাকে যে আমি যেটা করছি সেটা কি ঠিক করছি, এটা কি ভুল সিদ্ধান্ত নাকি ঠিক সিদ্ধান্ত। সে যখন রাস্তায় যেতে যেতে এইসব কথা ভাবতে থাকে তখন পেন্ডিয়ান তাকে আবার ফোন করে এবং তাকে বলে যে আমার বন্দুকটি তুমি ভালোই ভালোই আমাকে ফেরত দাও, না হলে তোমার বিপদ আছে। ইন্দু বলে, তুমি তোমার বন্দুক চাইছো তাই না? আমি থানায় গিয়ে আত্মসমর্পণ করছি, ওখান থেকে এসে তুমি তোমার বন্দুকটি নিয়ে যেও। পেন্ডিয়ান তখন শান্ত গলায় বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থানায় গিয়ে আত্মসমর্পণ করো, আর একটা কাজ করো, তোমার মেয়ের মিসিং ডায়েরি লিখিয়ে দিও, কারণ তোমার মেয়েকে তুমি আর খুঁজে পাবে না। ইন্দু বুঝে যায় যে ফতেমাকে পেন্ডিয়ান অপহরণ করেছে, তাই সে বাধ্য হয় পেন্ডিয়ানের সব কথা মেনে নিতে। পেন্ডিয়ান তাকে বলে যে একটি বন্ধ হয়ে যাওয়া কারখানার সামনে আমি অপেক্ষা করব, তুমি সেখানে বন্দুক নিয়ে এসো, আমি তোমার কাছ থেকে সেখান থেকেই বন্দুকটি নিয়ে নেব। পেন্ডিয়ান ফতেমাকে নিয়ে সেই দিকেই রওনা হয়। এদিকে তার আস্তানা অর্থাৎ রত্নমের বাসায় সাতারা গুন্ডা নিয়ে পৌঁছে যায়। পেন্ডিয়ান না থাকায় তারা রত্নমকে মারধর করতে শুরু করে এবং তার কাছ থেকে জেনে নেয় যে পেন্ডিয়ান এখন কোথায় আছে, আর তারপর রত্নমকে তারা মেরে ফেলে। রত্নম মারা যাওয়ার পর সাতারা তার লোকজন নিয়ে সেই পুরনো কারখানায় এসে পৌঁছায়। সাতারা প্রচন্ড রেগে আছে, আজকে সে পেন্ডিয়ানকে পেলে জানে তাকে মেরেই দিবে। এই রকম মন নিয়ে সে ওই কারখানার কাছে এসে পেন্ডিয়ানকে খুঁজতে থাকে। এদিকে ইন্দুও সেখানে এসে পৌঁছায়, আর এখানে এসে ইন্দু এত গুন্ডা দেখে সে লুকিয়ে পড়ে। আর তখন ইন্দু লক্ষ্য করে যে পান্ডিয়ান ফতেমাকে একা ফেলে দেয়নি, বরং ফতেমাকে সে তার নিজের সঙ্গে নিয়ে পালিয়ে বেড়াচ্ছে এই গুন্ডাদের হাত থেকে। আর ঠিক তখনই একটা গুন্ডা পেন্ডিয়ানের পিছন দিক থেকে তাকে ছুরি মারার চেষ্টা করে। ইন্দু সেটা দেখতে পেয়ে চিৎকার করতে যায়, আর তখনই সাতারার লোকজন ইন্দুর মুখ এসে টিপে ধরে। ইন্দু কোনো রকম ভাবে তাদের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। এদিকে পান্ডিয়ান ফতেমাকে একটি বড় কন্টেনারের ভিতরে লুকিয়ে রাখে, এরপর ঢাকনা দিয়ে তারপর সে গুন্ডাদের সঙ্গে মারপিট করতে শুরু করে দেয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফতেমার কান্না শোনা যায়, সে ইতিমধ্যেই সাতারার হাতে ধরা পড়েছে। সাতারা ফতেমাকে একটি হুক দিয়ে ঝুলিয়ে দিয়েছে উপরে। এবার ফতেমাকে বাঁচাতে পেন্ডিয়ান সামনে আসতে বাধ্য হয়। আসলে পান্ডিয়ান ইন্দুকে ভয় দেখানোর জন্যই ফতেমাকে কিডন্যাপ করেছিল, কারণ ইন্দু তার বন্দুকটি ফেরত দিচ্ছিল না, যে বন্দুকটি তার ভীষণ প্রয়োজন ছিল। তবে সে ফতেমার উপর কোনো অত্যাচার করেনি, কারণ ফতেমার মধ্যে সে তার নিজের মেয়ে প্রিয়ার ছবি দেখতে পায়, আর সেই কারণেই সে ফতেমাকে ভালোবেসে ফেলে। সাতারা যখন ফতেমার উপরে নির্যাতন করছিল তখন পেন্ডিয়ানের চোখে নিজের মেয়ের সেই অসহায় চেহারাটা বারবার ভেসে উঠছিল। এই সময় ইন্দুও এসে ফতেমাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সাতারা তাকে চিনে ফেলে, কারণ ইন্দুই তার দুইজন লোককে মেরে ফেলেছে। সে ইন্দুকে মারতে শুরু করে দেয়। পেন্ডিয়ান যখন এই দৃশ্য দেখে তখন সে ইন্দুকে বাঁচাতে যায়, কিন্তু সাতারা তার শরীরে একটি ধারালো অস্ত্র বসিয়ে দেয়। পেন্ডিয়ান অর্ধমৃত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর সাতারা হঠাৎ ফতেমার সেই টানিয়ে রাখা চেনটা ঢিলা করে দেয়, যাতে ফতেমা একবারেই মাটিতে এসে পড়ে এবং তার মৃত্যু হয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে পেন্ডিয়ান তার নিজের শরীরটা কোনো রকম টেনে হিচড়ে ফতেমা ঠিক যেখানে পড়বে সেখানে গিয়ে তার বুক পেতে দেয়। ফতেমা মাটিতে না পড়ে পেন্ডিয়ানের বুকের উপরে পড়ে। ফাতেমা খুব একটা আঘাত পায় না, কিন্তু পেন্ডিয়ানের মুখ থেকে বেরিয়ে আসে
রক্ত। তখন ইন্দু তার ব্যাগ থেকে সেই বন্দুকটা বের করে ছাতারাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয়, প্রথমে কাঁধে, তারপর সরাসরি মাথায়। ছাতারার গল্প সেখানেই শেষ হয়ে যায়। ইন্দু ফতেমাকে নিয়ে তারপর সেখান থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু পেন্ডিয়ান বলে যে তুমি আমার মেয়ের বয়সী মা, তুমি যাওয়ার আগে ওই বন্দুকটা আমার হাতে দিয়ে যাও, তাহলে তোমার কোনো দোষ প্রমাণ হবে না। ওই দুজন আর এই ছাতারাকে মারার দায় আমার উপরেই পড়বে, আর আমি একজন জেলখাটা আসামি। আমার কাজ শেষ হয়ে গেলে আমি আবার জেলে চলে যাব, আর তার আগে যদি মৃত্যু আসে তাহলে মরে যাব। পুলিশ আমার কিছু করতে পারবে না, তুমি চিন্তা করো না। ইন্দু তখন মন্ত্রমুগ্ধের মতো পান্ডিয়ানের হাতে বন্দুকটি দিয়ে ফতেমাকে নিয়ে সে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় যে পেন্ডিয়ান মৃত্যুর শেষ মুহূর্ত গুনছে। ঠিক তখনই কর্ণের এক লোক সেখানে পৌঁছে যায়। সে ফোন করে কর্ণকে জানায় যে ভাইয়া, আমি পান্ডিয়ানকে পেয়েছি। পান্ডিয়ানের অবস্থা খুব খারাপ। কর্ণ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়। সে জেলে বসেই অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেয় সেখানে। ডাক্তারের সঙ্গে কথা বলে ভালো একটি হাসপাতালে পান্ডিয়ানকে ভর্তি করিয়েও দেওয়ার ব্যবস্থা করে দেয়। পান্ডিয়ানের চিকিৎসা শুরু হয়। আশা করা যায় পান্ডিয়ান বেঁচে যাবে। আর এভাবেই সিনেমাটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের মুভিটি অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। খুব শীঘ্রই আসছে নতুন আর একটি মুভি নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। টাটা।